প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা ২৮। লিখেছেন DRM সোহাগ, সঙ্গে আমি আছি মাহিন। কথাটা বলে মায়রার মাথায় গাল ঠেকিয়ে চোখ বুজে নেয়। মায়রা কেঁপে ওঠে, কান্নামাখা গলায় বলে, কি করছেন, ছাড়ুন আমায়। ইরফান চোখ মেলল, মায়রার দিকে তাকায়। বাঁ হাতে মায়রাকে নিজের সাথে চেপে ডান হাতে মায়রার মুখ মুছে দিয়ে বলে, ডোন্ট ক্রাই, ঘুমাও। মায়রা কান্না ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ঘুমাও মানে? মনে হচ্ছে সে ছোট বাচ্চা, কাঁদছে বলে তাকে ঘুম পাড়াচ্ছে। মুচড়ামুচড়ি করতে করতে বলে, আমায় ছাড়ুন বলছি, আমি গ্রামে যাব, ঘুমাবো না আমি। ইরফান শুনল না মায়রার কথা, শক্ত করে মায়রাকে নিজের সাথে ধরে চোখ বুজে রইল। মায়রার আরও কান্না পাচ্ছে। এই লোক এমন সাপের মতো পেঁচিয়ে ধরেছে কেন তাকে? বাঁ হাতে ইরফানের বুক ঠেলে বলে, ছাড়ুন আমায়, দম বন্ধ লাগছে। ইরফান চোখ মেলে তাকায়, গম্ভীর গলায় বলে, বমি করতে চাইছো? মায়রা চোখ বড় বড় করে তাকায়। গতকালের কথা মনে পড়তেই ঢোক গিল। দ্রুত চোখ বুজে মাথা নামিয়ে নেয়, ফলস্বরূপ ইরফানের বুকে তার মুখ ঠেকে। ইরফান মায়রাকে দেখে ঠোঁট বাঁকিয়ে একটু হেসে চোখ বুজে নেয়। মায়রার ঘাড়ে ইরফানের গরম নিঃশ্বাস পড়ছে। মেয়েটা কেমন হাঁসফাঁস করে, মিনমিন করে বলে, দূরে সরুন। ইরফান চোখ বুজেই গম্ভীর গলায় বলে, নো, আই উইল স্লিপ নাও, ডোন্ট ডিস্টার্ব মি। মায়রা রেগে বলে, আপনি ঘুমান, আমি ঘুমাবো না, আমায় এভাবে ধরে রেখেছেন কেন? ইরফান বিরক্ত চোখে তাকায় মায়রার দিকে, রেগে বলে, বিকজ ইউ আর এ মাঙ্কি, ছেড়ে দিলেই বাদরামি স্টার্ট হবে। সো ডোন্ট শাউট। 1 আওয়ার ঘুমাবো, দেন অফিস যাব, আর একবার ডিস্টার্ব করেছো তো বমি করলেও এটা খাবো। লাস্ট কথাটা মায়রার গোলাপি ঠোঁটে দৃষ্টি রেখে বলে। মায়রা ইরফানের দৃষ্টি দেখে চোখ নামিয়ে নেয়। হঠাৎ ইরফানকে তার একদম মুখের সামনে রেখে বাঁ হাতে নিজের ঠোঁট চেপে ভীত চোখে তাকা ইরফানের দিকে। ইরফান মায়রার চোখের দিকে তাকালো, মৃদু স্বরে ঠান্ডা গলায় বলে, কিছু করব না, ডিস্টার্ব করো না। কথাটা বলে চোখ বুজে নেয়। মায়রা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে, মিনমিন করে বলে, আমার গরম লাগছে। ইরফান বিরক্ত হয়ে মায়রাকে আরও শক্ত হাতে চেপে দাঁতে দাঁত খিচে বলে, স্টুপিড, আমায় না জ্বালালে তুমি শান্তি পাও না। মায়রা চোখ পিটপিট করে তাকায়। ইরফান মায়রাকে ছেড়ে উঠে দাঁড়ায়, টেবিলের ওপর থেকে এসির রিমোট নিয়ে পাওয়ার একদম লো করে দেয়। মায়রা ছাড়া পেয়ে দ্রুত বিছানা থেকে নামতে গেলে ইরফান ঝড়ের বেগে এসে মায়রাকে বিছানার সাথে চেপে ধরে। রেগে বলে, থাপ্পড় খেতে না চাইলে বাদরামি অফ করো। মায়রা অবুঝ গলায় বলে, আপনার সাথে থাকলে আমার গরম লাগছে, আমি কোথাও যাব না, প্লিজ ছেড়ে দিন। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে মায়রাকে জড়িয়ে চোখ বুঝল, মৃদু স্বরে বলল, আর লাগবে না। 5 মিনিটের মাথার ঠান্ডায় মায়রার শরীরে কাঁপন ধরে, নিজেকে গটিয়ে নিতে চায়, ইরফানের দিকে চেপে যায়। ইরফানের চোখ লেগে এসেছে। ঘুমের মাঝেই মায়রাকে দু হাতে আর একটু টেনে নিল নিজের দিকে। মায়রার কান্না পাচ্ছে, মনে হচ্ছে বরফ পড়ছে। তার তো দিনে ঘুমানোর অভ্যাস নেই, এখন ঘুমও আসছে না। মাথা তুলতে নিলে ইরফানের চোয়ালের সাথে জোরে ধাক্কা লাগে মায়রার মাথা। ইরফানের যা একটু চোখ লেগেছিল ছুটে গিয়েছে মুহূর্তে। মায়রাকে ছেড়ে চিত হয়ে শোয়। কাঁচা ঘুম তো ভেঙেছে, কিন্তু রাগ মাথাচাড়া দিয়ে উঠছে। বিরক্তিতে কপালে অসংখ্য ভাঁজ ফেলে, ডান হাত তুলে চোখের ওপর রাখে। ইরফান ছেড়ে দেওয়ায় মায়রার যেন আরও ঠান্ডা লাগছে। মায়রা ইরফানের দিকে চেপে গিয়ে মিনমিন করে বলে, আমার ঠান্ডা লাগছে। ইরফান মুখ বুজে রাগ গিলতে চাইছিল, তার হলো না। ঝট করে চোখ মেলে শোয়া থেকে উঠে বসে, টান মেরে মায়রাকে তুলে রাগান্বিত স্বর, হোয়াটস ইউর প্রবলেম? তুমি ঠিক করেই নিয়েছো, আমাকে শান্তি দেবে না? মায়রা ভয় পেয়ে যায়, অনবরত ঢোক গিলে। ইরফান মায়রাকে টেনে বেড থেকে নামায়, হাত ধরে টেনে দরজার বাইরে মায়রাকে ধাক্কা মেরে বের করে দিয়ে বলে, আমার সামনে আর একবার আসলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো, স্টুপিড। আই ওয়াজ রাইট, ডিভোর্স ইজ বেটার। কথাটা বলেই ঠাস করে দরজা বন্ধ করে দেয়। মায়রা তপ দেখিয়ে চেয়ে থাকে। ইরফানের লাস্ট কথাটায় চোখ ভিজল। বিড়বিড় করলো, পাষাণ লোক। নিজের দিকে খেয়াল করলে দেখলো হিজাব নেই। হিজাব তো ভিতরে, এখন কি করবে? মাথার চুল ভাগ করে দুপাশে আনে, এগিয়ে গিয়ে নিচে নজর করলে দেখলো ডাইনিংয়ে কেউ নেই।
এমনি তো বাসায় কেউ নেই, মূলত তারেক নেওয়াজ ডাইনিংয়ে কিনা এটাই দেখলো। দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো। এরপর দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। সিঁড়িতে তার পার্স পড়ে থাকতে দেখে হাতে তুলে নেয়। এরপর এক দৌড়ে তার ঘরে যায়, দরজা আটকে চুলগুলো বেঁধে নেয়। দেয়াল ঘড়িতে দেখলো 8:30 বাজে। দীর্ঘশ্বাস ফেলে আরেকটা হিজাব বের করে মাথায় বেঁধে নেয়। এরপর পার্স হাতে নিয়ে কাউকে না বলেই বাড়ি থেকে বেরিয়ে যায়। ডিভোর্স ইজ বেটার কথাটা ভেবে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ডান হাতে তা মুছে নেয়, পায়ের গতি বাড়ায়। মেইন গেটে রহমত চাচা মাইরাকে একা দেখে অবাক হল, কিন্তু যেচে কিছু জিজ্ঞেস করলো না। মাইরা বাস স্ট্যান্ডে এসে টিকিট কেটে দাঁড়িয়ে আছে এক কোণায়। কেমন যেন ভয় ভয় লাগছে। এর আগে কখনো এভাবে একা বের হয়নি। ইরফানের কথায় রাগে দুঃখে কষ্টে বেরিয়েছে। ওই লোকটাকে খুন করতে ইচ্ছা করে, ভাববে না তার কথা। কিছুক্ষণ পর একটা বাস এসে থামলে মাইরা উঠে পড়ে সে বাসে। তার নির্দিষ্ট সিটে বসে পড়ে জানালার কাছে। বাস ভর্তি মানুষ। মাইরা ভয় পাচ্ছে। সে তো গ্রামের মেয়ে, শহরে এভাবে একা একা চলাচল করেনি কখনো। ইনায়া তার ঘর থেকে বেরিয়ে মাইরার ঘরে আসে। আজ উঠতে উঠতে লেট হয়েছে। গতকাল মাইরা ঘুমিয়ে যাওয়ায় আর কথা হয়নি। গতকাল কি হয়েছিল, কেন একা একা বাড়ি চলে আসলো, সেসব নিয়ে কথা বলবে। কিন্তু মাইরার ঘরে এসে মাইরাকে দেখতে না পেয়ে ভ্রু কুঁচকালো। ভাবলো ওয়াশরুমে গিয়েছে। তাই বেশ কিছুক্ষণ বসে অপেক্ষা করলো মাইরা বের হওয়ার। কিন্তু অনেকক্ষণ পরেও যখন দেখলো মাইরার খবর নেই, তখন এগিয়ে গিয়ে ওয়াশরুম চেক করলে কাউকে দেখতে পায় না। ব্যালকনি চেক করে, কোথাও নেই। ঘর থেকে বেরিয়ে রুমা নেওয়াজকে জিজ্ঞেস করলে তিনি বলেন ইরফানের ঘরে। ইনায়া অবাক হলো। মাইরা ভাইয়ের ঘরে কি করে? তার ভাইয়া বাসায় আছে নাকি তা জানে না। কি মনে করে সিঁড়ি বেয়ে উপরে যায় ইরফানের ঘরের দিকে। দরজা ঠেললে আপনা আপনি দরজা খুলে যায়। ঘরের লাইট জ্বালিয়ে দেখলো ভেতরে কেউ নেই, গিয়েছে কোথাও এরা। ঘর থেকে বেরিয়ে ছাদে যায় মায়রাকে খুঁজতে। ছাদেও না পেয়ে হতাশ হয়ে ফিরে এসে তার মাকে বলে। রুমা নেওয়াজ অবাক হয়। ইরফান যে তখন মেয়েটাকে ওর ঘরে নিয়ে গেল। ইরফান কি মায়রাকে গ্রামে রাখতে গিয়েছে? তবে রুমা নেওয়াজ ইরফানের নাম্বারে কল করে, কিন্তু ইরফানকে ফোনে পায় না। মায়রার নাম্বারে কল করে তাকেও পায় না। উপায় না পেয়ে দ্রুত তারেক নেওয়াজের নাম্বারে কল করেন। কাউকে কলে না পেয়ে হতাশ হলেন। ইরফান অফিসের উদ্দেশ্যে বের হয়েছে আর তারেক নেওয়াজ অফিসের কাজে গাজীপুরের উদ্দেশ্যে বের হয়েছে। তবে মায়রা গেল কোথায়? এরপর শুদ্ধর নাম্বারে কল দিয়ে ব্যাপারটা জানালে শুদ্ধ জানায় দেখছে। শুদ্ধ কল কেটে ইরফানদের অফিসের উদ্দেশ্যে বের হয়। ইনায়া ঘরে গিয়ে তার ফোন চেক করে দেখে মায়রা কল দিয়েছিল। সে ব্যাক করার আগে আবারও মায়রার কল আসে। ইনায়া দ্রুত কল রিসিভ করে বলে, মায়রা কোথায় তুমি? মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপু আমি গ্রামে যাচ্ছি, তুমি বাবা আর মাকে একটু বলে দিবা। ইনায়া অবাক হয়ে বলে, কার সাথে যাচ্ছ? ভাইয়া তো অফিসে, বাবাও কাজে বেরিয়েছে। একাই যাচ্ছি আপু। মানে? মায়রা তুমি একা কিভাবে যাচ্ছ? আম্মু বাবা শুনলে খুব রাগ করবে। সরি আপু, কিছু হবে না, আমি বাসে উঠে পড়েছি, পৌঁছে তোমাকে কল করব। ইনায়ার কান থেকে রুমা নেওয়াজ ফোন কেড়ে নিয়ে রেগে বলে, তুমি একা কেন বের হয়েছো? রাস্তাঘাট ভালো না, জানো না? আমাদের কাউকে বলার প্রয়োজন মনে করলে না, একা একা বেরিয়ে গিয়েছো। মায়েরা চুপচাপ শুনল। রুমা নেওয়াজ আরও অনেক কথা শোনালো ধমকে। এরপর ইনায়ের হাতে দিয়ে বলে, পৌঁছানোর আগ পর্যন্ত একটু পরপর কল করে শুনবি ও কোথায়। তিনি ভীষণ বিরক্ত তার ছেলে আর এই অবুঝ মেয়ে মায়েরাকে নিয়ে। এদের দুজনের চিন্তায় সে কবে না জানিয়ে স্ট্রোক করে। ছেলের সংসার দেখার স্বাদ তার আগেই মিটে গিয়েছে। মাঝখান থেকে এই মেয়েটার যে কি হবে কে জানে। ইরফান আবার মেরেছে কিনা। মেয়েটাও কাউকে কিছু না বলে চলে গিয়েছে। মায়েরা ফোন কেটে চুপচাপ বসে রইল। ইরফানের কথা মনে পড়ল। লোকটা আসলেই আস্ত খারাপ। ভাবনার মাঝেই তার পাশের সিটে কাউকে বসতে দেখে পাশ ফিরে তাকালে চিৎকার দিয়ে ওঠে। ছেলেটা থতমত খেয়ে দ্রুত দাঁড়িয়ে পড়ে। আশেপাশের অনেকে তাকিয়েছে। বাসের হেল্পার এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? মায়েরা আমতা আমতা করে বলে, আমার পাশে মেয়ে দিন। হেল্পার ভ্রুকুচকে বলে, এইটা কি কথা কন আপা? যাত্রী টিকিট কাটছে, কিছু করার নাই, সব সিট বুক। মায়েরা অসহায় চোখে দাঁড়িয়ে থাকা ছেলেটার পানে তাকালো। সাদা শার্ট পরিহিত 26 থেকে 27 বছরের এক শ্যামা সুদর্শন পুরুষ মায়েরার দিকে অবাক চোখে চেয়ে আছে। মায়েরা ঢোক গিলে বসা থেকে দাঁড়িয়ে যায়। ছেলেটার দিকে তাকিয়ে বললে, ভাইয়া আপনি একটা ছেলের পাশে বসুন না। ছেলেটা মায়েরার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। কি যেন ভেবে ঠোঁটের কোণে হাসি ফুটল।
মায়েরা ছেলেটাকে নিজের দিকে চেয়ে হাসতে দেখে বিব্রত বোধ করে। তাদের পাশের সিটে একজন বৃদ্ধ মহিলা, তার পাশে বয়স্ক লোক। ছেলেটি এগিয়ে গিয়ে বয়স্ক লোককে বললে সে সিট এক্সচেঞ্জ করতে রাজি হয়। মায়েরা স্বস্তি নিঃশ্বাস ফেলে। ছেলেটার উদ্দেশ্যে বলে, থ্যাংক ইউ ভাইয়া। ছেলেটা সৌজন্য হেসে বলে, ওয়েলকাম। এরপর পাশের সিটে বসে পড়ে। আর মায়রার পাশে বৃদ্ধ মহিলা। বাস স্ট্যান্ডে নেমে মায়রা এদিক ওদিক তাকায়। পাশ থেকে মায়রার পাশের সিটের ছেলেটা বলে, নাম কি তোমার? মায়রা ভ্রু কুঁচকে ছেলেটার দিকে তাকায়। ভাবলো ছেলেটা ভালোই, নয়তো তার পাশে মেয়ের বসার ব্যবস্থা করতো না। কিন্তু অপরিচিত ছেলের সাথে ভাব জমাতে ভালো লাগলো না তার, তাই মুখ গোমরা করে রেখেই বলল, নেই। ছেলেটা মৃদু হেসে বলে, ইন্টারেস্টিং নেই? ফার্স্ট টাইম শুনলাম কারো নাম নেই। মাইরা বিরক্ত হলো, কোনো কথা না বলে সামনের দিকে এগিয়ে যায়। ছেলেটা ভ্রু কুঁচকে দেখলো মাইরাকে। সেও এগিয়ে যেতে যেতে পিছন থেকে বলে, হেই বারবি ডল। এমন সম্বোধনে মাইরা রেগে যায়। নিশ্চয়ই ছেলেটা ততটা ভালো না যতটা সে ভেবেছে। একা মেয়ে পেয়ে ডিস্টার্ব করছে। মাইরা পিছু ফিরে ঝাঁঝালো কণ্ঠে বলে, পিছু আসলে একদম গণপিটুনি খাওয়াবো বলে দিলাম। কথাটা বলে দ্রুত এগিয়ে গিয়ে একটা ভ্যানে উঠে পড়ে। ছেলেটা মৃদু হেসে বিড়বিড় করে, কথা শুনে মনে হয় অনেক বড় হয়ে গিয়েছে বারবি ডল, ইন্টারেস্টিং। এরপর মায়রার দিকে চেয়ে ছেলেটি গলা উঁচিয়ে হেসে বলে, তোমার নাম মায়রা, ঠিক বললাম তো বারবি ডল? মায়রা চলন্ত ভ্যানে বসে ছেলেটার দিকে চোখ বড় বড় করে তাকায়। তার নাম জানলো কি করে? সে তো চেনে নাই লোককে। কেন যেন ভয় লাগলো। দ্রুত বাড়ি ফিরলেই শান্তি। শুদ্ধ ইরফানের অফিসে যাওয়ার আগেই রাস্তার মাঝেই নায়ার ফোন পায়। জানতে পারে মায়রা গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। শুদ্ধর একটু খারাপই লাগলো। গতকালের জন্য হয়তো মেয়েটা এমন করেছে। মেয়েটাকে দোষ দিয়েই বা কী লাভ? ইরফানকে কল করলো বেশ কয়েকবার। প্রথম কয়েকবার কেটে দিল, এরপর আর রিসিভ করলো না। কিছু একটা ভেবে ইরফানের নাম্বারে একটা মেসেজ করে মিটিমিটি হাসে। ইরফান মিটিং রুমে ছিল। ফোনে টুং করে একটা মেসেজ আসে, আলো জ্বলে ওঠে। ইরফান একবার তাকিয়ে চোখ সরিয়ে নিতে গিয়েও ফোন হাতে তুলে নেয় প্রথমে মায়রা শব্দ দেখে। কথা বলার মাঝে চুপ হয়ে যাওয়ায় সবাই ইরফানের দিকে তাকিয়ে আছে। ইরফান মেসেজ ওপেন করে, মায়রা একাই গ্রামের উদ্দেশ্যে বের হয়েছে। আমার মনে হয় মায়রা তোকে ছেড়ে চলে গেল ভাই। আমিও উকিলের সাথে কথা বলতে যাচ্ছি ডিভোর্সের জন্য। বলছি সিনিয়র কোনো মেয়ে দেখবো তোর জন্য, রিপ্লাইটা দিয়ে দে। উকিলের সিনিয়র মেয়ে থাকলে এক মিটিংয়েরই সব সলভ হয়ে যাবে। ইরফান মেসেজটা পড়ে বসা থেকে দাঁড়িয়ে যায়, রাগে ফেটে পড়ছে। হাতের মুঠোয় ফোন শক্ত হাতে চেপে ধরে ক্রোধ দমানোর চেষ্টা করে। চোখ বুজে লম্বা শ্বাস ফেলে। কাউকে কিছু না বলে হনহন করে মিটিংয়ের মাঝখান থেকে বেরিয়ে যায়। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখে ইরফানের প্রস্থান। কেউ কিছুই বুঝলো না। অফিসের পিএ সজীব পিছন থেকে বলে, স্যার ওনারা তো চলে যাবে, ওনাদের কি বলবো? ইরফান চিৎকার করে বলে, সবগুলোকে জাহান্নামে যেতে বলো। কথাটা বলে বড় বড় পা ফেলে অফিস থেকে বেরিয়ে যায়। সজীব ছেলেটা বোকা চোখে তাকিয়ে থাকে। এদের গতকাল সারাদিন ঘুরিয়েছে, আজ সকাল সকাল মিটিং ডেকে তবুও মাঝখান থেকে চলে গেল। ছেলেটার মাথা কাজ করে না। তাদের এত পাংচুয়াল স্যারের হঠাৎ কী হলো? ইরফান গাড়ি নিয়ে রওনা হয় গ্রামের উদ্দেশ্যে। চোখে মুখে ক্রোধ, সাথে খানিক দুশ্চিন্তার ছাপ। একা একা বেরিয়েছে ভেবেই গাড়ি চালানোর মাঝেই ডান হাতে স্টিয়ারিংয়ে একটা থাপ্পড় মারে। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বিড়বিড় করে, স্টুপিড গার্ল, তোমার হাত পা ভেঙে তবেই আমি দম নিব, জাস্ট ওয়েট। কোথায় তুই? গ্রামে আসলাম, দেখা কর। শুদ্ধ ওপাশ থেকে বলে, আমি তো গ্রামে নেই, তুই হঠাৎ গ্রামে? কাজিনের বিয়ে, সাথে আমার বিয়েও পাকা করতে আসলাম। তুই নাই কেন? শুক্র শনি তো গ্রামে থাকিস। এই উইকে কাজ ছিল, গিয়েছিলাম, আবার কালকে ব্যাক করেছি। নেক্সট উইকে যাব। কতদিন থাকবি? নাছিম হেসে বলে, আছি সপ্তাহখানিক। আয় তাহলে, নেক্সট উইক দেখা হচ্ছে। ইরফানকে সাথে আনিস। শুদ্ধ হেসে বলে, অলরেডি ও রওনা দিয়েছে গ্রামে, এখন ওর গ্রামে ছুটতেই দিন যায়। নাছিম অবাক হয়ে বলে, হঠাৎ? ও তো গ্রামে আসতে চাইতো না, এখন তুই নেই তবু আসছে, স্ট্রেঞ্জ। শুদ্ধ হেসে বলে, বাচ্চা বউয়ের টানে চলে যায় রে, এখানে মন টিকে না।
ও তো বউকে মানে না, উপরে উপরে মানে না, কতবার ডিভোর্স দিয়ে দিল, কিন্তু ভেতরে ভেতরে পুরাই আশিক। নাসিম শব্দ করে হাসলো। বেশ কিছুক্ষণ হেসে নিজেকে সামলে বলে, নাইস জোকস। ফান করার জায়গা পাও না? লাথি খাইলে ঠিক হবি তুই। ইরফানের নামে যে মিথ্যা ছড়াচ্ছিস, লাথি এমনিই খাবি, নো টেনশন। শুদ্ধ ভোতামুখ করে রাখলো। তার অবস্থা ওই রাখাল আর বাঘের মতো হলো। একটু মজা করে বলে, তাকে এখন মিথ্যাবাদী রাখাল বানিয়ে দিচ্ছে। রেগে বলে, এক চটকানা খাবি। আমি ফান করিনি। নাচি মাছি তাড়ানোর ভঙ্গি করে বলে, খুব বিশ্বাস করলাম, যা দ্রুত গ্রামে আয়, একা একা ভালো লাগে না। শুদ্ধ হেসে বলল, তোর বিয়ে ভাঙার জন্য হলো, লাভ দিয়ে যাব, সব বিষয়ে ফান করবি না, বলেই নাছিম কল কেটে দেয়। ওপাশ থেকে শুদ্ধ হাসলো। ইরফান কোথায়? মায়েরা দরজার দাঁড়িয়ে মুখটা একটুখানি করে বললে, একাই এসেছি। ইরফানের ফুপি অবাক হয়ে বলেন, মানে একা এসেছিস কেন? তুই পাগল? যদি রাস্তাঘাটে কোনো বিপদ হতো? মায়েরা মন খারাপ করে বলে, হবে না গো আম্মাজান, এত টেনশন করো কেন, আমাকে একটু বড় হতে দাও। ত্রিনা বেগম রেগে বলে, এইসব ছেলে মানুষই একদম করবি না, এত বড় হতে হবে না তোকে, যেমন আছিস এই ভালো। মায়েরা মুখ ফসকে বলে, বড় না হলে তোমার ভাতিজা মানবে না তো। কথাটা বলে থতমত খেয়ে যায়। ত্রিনা বেগম রাগের মাঝেও হেসে ফেলে। এদের মধ্যে কি চলে? ভ্রু কুচকে বলে, আমার ভাতিজার জন্য বড় হতে চাইছিস? মায়েরা লজ্জা পেয়ে যায়। আমতা আমতা করে বলে, আমার বই গেছে, তোমার ভাতিজা ভালো না, তার সাথে আসবো না, তাই একাই চলে এসেছি। ওনাকে আর কষ্ট করে আসতে হবে না। খেয়েছিস কিছু? মায়েরা পেটে হাত বুলিয়ে বলে, না গো আম্মাজান, খাবার দাও তো, অনেক খিদে পেয়েছে। কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। মায়েরা কথা না বাড়িয়ে তার ঘরে যায়। ফ্রেশ হয়ে এসে টেবিলে বসে খাবার খেয়ে নেয় আর টুকটাক কথা বলে ত্রিনা বেগমের সঙ্গে। খাবার শেষে মায়েরা চেয়ারে পা তুলে বসে বলে, আম্মাজান, মা এসেছিল আমার খোঁজ নিতে। ত্রিনা বেগমের মুখ মলিন হয়ে যায় মায়েরার মুখের দিকে চেয়ে। মায়েরা উৎফুল্ল নিয়ে প্রশ্নটা করেছে। ত্রিনা বেগম মায়েরার পাশে চেয়ারে বসে বলে, আমি তোর মা হতে পেরেছি? মায়েরা অবাক হয়ে তাকায় ত্রিনা বেগমের দিকে। হেসে ত্রিনা বেগমকে জড়িয়ে ধরে বলে, একদম পারফেক্ট। কথাটা বললেও চোখের কোণে পানির কণা চিকচিক করছে। সে বুঝেছে তার মা তার খোঁজ নিতে আসেনি। মায়েরা মিমের সাথে দেখা করতে বেরিয়েছে। ভালো লাগছিল না বলে ত্রিনা বেগমকে বলে বাসা থেকে বেরিয়েছে। কই যাচ্ছিস? মিম মায়েরার কথা হেসে বলল, বিয়ে দেখতে চল। দেখ, আমি যাব না, মানুষের বিয়ে আমি গিয়ে কি করব। মিম মায়েরার হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, তোর বিয়ে হয়েছে, আমার তো হয়নি, চল আমি দেখব বিয়ে। মায়েরা হাঁ করে চাইল। কি আবাল, ওর বিয়ে হয়নি বলে মানুষের বিয়ে দেখবে? মায়েরা কিছু বলল না। গ্রামের বিয়ে যাওয়াই যায়। এক্সাম কেমন হয়েছে? মিম হেসে বলে, ভালোই। তোর? মায়েরা মন খারাপ করে বলে, আজ আমি মিমের মতো ভালো স্টুডেন্ট নই বলে ভালো বলতে পারছি না। মিম মায়েরার পিঠে থাপড় দিয়ে বলল, একদম ঢং করবি না, ভালো স্টুডেন্টদের ঢং বেশি হয়, এটা তোকে দেখলে হাড়ে হাড়ে বুঝি। মায়েরা হাসলো। মিমের পাশে একটা ছেলে সে দাঁড়ায়, বয়স 22 বছর হবে। ছেলেটাকে দেখে বলে, আরে ভাইয়া আপনি? এদিকে এসেছিলাম। কোথায় যাচ্ছ তোমরা? মিম আমতা আমতা করছে। মায়েরা পাশ থেকে বলল, কার যেন বিয়ে, সেটাই দেখতে যাচ্ছি। ছেলেটা হেসে বলল, আমার খালাতো বোনের বিয়ে, চলো তোমাদের নিয়ে যাই। মায়েরা আর মিম গুটি গুটি পায়ে এগিয়ে যায় ছেলেটার সাথে। গ্রামের বিয়ে আহামরি সাজানো না হলেও মোটামুটি সাজিয়েছে বাড়িটা। মায়েরা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখে, ভালোই লাগছে। তার বিয়ের কথা মনে পড়ে হাসি পায়, শব্দ করে হেসেও ফেলে। আর ওটা বিয়ে ছিল না কি শোক পালনের দিন ছিল। পিছন থেকে কেউ একজন বলে, একা একা হাসছো কেন? মায়েরা হাসি থামিয়ে পিছন ফিরে তাকালে বাসের সেই ছেলেটাকে দেখে চোখ বড় বড় করে তাকায়। এই ছেলে এখানে কেন? আশেপাশে মিমকে খুঁজলো, নেই তো। তাকে রেখে কোথায় গিয়েছে এই মেয়ে? ছেলেটা এগিয়ে এসে বলে, কেমন আছো বারবিটন? মায়েরা খুবই বিব্রত বোধ করে। এই ছেলে এমন অদ্ভুত নামে ডাকে কেন? কোনো কথা না বলে দ্রুত জায়গাটা প্রস্থান করতে চায়। তার আগেই ছেলেটা মায়েরার সামনে দাঁড়িয়ে যায়। মায়েরা রেগে বলে, সামনে থেকে সরুন, আপনি আমাকে ডিস্টার্ব করছেন কেন? ছেলেটা দুহাত আড়াআড়িভাবে গুজে হেসে বলে, তুমি তো আসলেই অনেক বড় হয়ে গিয়েছো বারবিডল। মায়েরা চোখ পাকিয়ে বলে, একদম উল্টাপাল্টা নামে ডাকবেন না আমাকে। মায়েরার পিছনে বেশ কয়েকজন মেয়ে এসে দাঁড়ায়। ছেলেটার উদ্দেশ্যে বলে, কার সাথে কথা বলো ভাইয়া?
ছেলেটা মায়রার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তোদের ভাবি, আপ্যায়ন কর, নিয়ে যা। মায়েরা চোখ বড় বড় তাকায়। কি বলছে এই লোক? ছেলেটার কথা শুনে তার সব কাজিন সুর তোলে, ও অবশেষে আমাদের সিঙ্গেল ভাই মিঙ্গেল হতে যাচ্ছে। মায়েরা রেগে বলে, কি বলছেন আপনি? আমি বিবাহিত। ছেলেটা শব্দ করে হাসে, অতঃপর বলে, তুমি আসলেই অনেক বড় হয়ে গিয়েছো। এই ট্রিক্স ইউজ করছো কেন? লাভ নেই, পিছু ছাড়ছি না বারবিডল। মায়েরা অদ্ভুতভাবে তাকালো। পাগল নাকি এই লোক? সে কোন দুঃখে মিথ্যা বলতে যাবে? বিরক্ত লাগলো। এই মিমটা তাকে রেখে কোথায় গেল কে জানে। মায়েরার পাশে দুজন মেয়ে এসে বলে, ভাইয়া, তোমার বউ আসলেই একটা পুতুল, হাউ কিউট। মায়েরা মেয়েগুলোর কথায় বিব্রত বোধ করে ভীষণ। এরা সবগুলো পাগল। একজন বলে ওঠে, ভাবি, ভেতরে আসো। মায়েরা আরও অদ্ভুতভাবে তাকায়। ভাবি মানে? এই বদলোকের বউ হবে কেন সে? তার তো স্বামী আছে। ইরফানের মুখটা ভেসে উঠল। মনে মনে ডাকলো তাকে। এখানে এসে জানো, বলে সে তার বউ। কত সুন্দর তার স্বামী, শুধু একটু মারে। ভাবতেই আবার মন খারাপ হলো। তবে মানুষ তো ভালো, তার যত্ন করে খুব। সে তো বাচ্চা না, সব বোঝে। কিন্তু এখন এটা কোথায় ফেসে গেল? মায়েরার হাত ধরে টানলে মায়েরা আমতা আমতা করে মুখ ফসকে বলে, আমি বাড়ি যাব, আমার আর খিদে পেয়েছে। কথাটা শুনে সামনে দণ্ডায়মান ছেলেটা শব্দ করে হেসে দেয়। মায়েরা থতমত খেয়ে যায়। সে কি পাগল নাকি? বিয়ে বাড়িতে এসে খিদের কথা বলছে। নিজের কপালে নিজেরই একটা বাড়ি মারতে ইচ্ছে করলো। ছেলেটা হেসে বলে, তোমার জন্য স্পেশাল খাবার রেডি করব, এসো বারবিডল। মায়েরার এত বিরক্ত লাগলো, পরপুরুষ তাকে কিসব নামে ডাকছে। ইচ্ছে করলো ঠাটি একটা চর মারতে। বদ ছেলে, অন্যের বউকে নিজের বউ বানাতে চায়। ছেলেটা মায়েরার হাত ধরতে চায়, মায়েরা রেগে যায়। দু হাত পিছনে গুটিয়ে নিয়ে রেগে বলে, একদম অসভ্যতামি করবে না, বলেছি না আমি বিবাহিত। ছেলেটা মায়েরার দিকে ভ্রু কুঁচকে তাকায়। এইটুকু মেয়ের কি ঝাঁজ! হাত গুটিয়ে নিল। মৃদু হেসে বলে, ইটস ওকে, ওয়েটিং। মায়েরা পাশ কাটিয়ে চলে যায়। ছেলেটা গম্ভীর মুখে মায়েরার প্রস্থান দেখল, চোখে মুখে চিন্তার ছাপ। মেয়েটা আসলেই ম্যারিড? এইটুকু মেয়েকে কে বিয়ে করবে? মিথ্যাই হয়তো বলেছে। তার কাজিনদের জিজ্ঞেস করলে বলে তারা জানে না। এদিকে মায়েরা মিমকে খুঁজতে থাকে, একসময় পেয়েও যায়। হাত ধরে টেনে এনে বাইরের দিকে নিয়ে যায়। মিম মায়েরার হাত টেনে বলে, আরে বর আসেনি তো, বর আসলে দেখে যাব। মায়েরা রেগে বলে, তাহলে আমি গেলাম। আরে রাগ করছিস কেন? আচ্ছা চল যাই। পিছন থেকে তখনকার সেই ছেলেটা এসে বলে, তোমরা চলে যাচ্ছ কেন? মায়েরা উত্তর দিল না। মেজাজ খারাপ হয়ে গিয়েছে তার এখানে এসে। মিম মৃদু হেসে বলে, আমাদের এক্সাম, আসি ভাইয়া। আচ্ছা চলো, তোমাদের এগিয়ে দিই। এই বাসা গ্রামের একদম শেষ মাথায় বলা যায়, মোটামুটি অনেকটা দূরে। তাই মায়েরা বা মিম কেউ নিষেধ করলো না। ছেলেটাকে তারা মোটামুটি ভালোভাবেই চেনে, খারাপ না। মায়েরা মিম আর সেই ছেলের সাথে টুকটাক কথা বলছিল, তার সামনে হাঁটছিল। বেখেয়ালে সামলে চোখ পড়লে পা থেমে যায়। মিম মায়েরাকে থেমে যেতে দেখে পাশ থেকে বলে, কি হলো, থামলি কেন? কথাটা বলে মায়েরা দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায়। চেনা চেনা লাগলো লোকটাকে। মাথায় চাপ দিতে মনে পড়লো, এটা তো মায়েরার সেই দুঃসম্পর্কের দুলাভাই। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা ভয় পায় ইরফানের দৃষ্টিতে। ইরফান গটগট পায়ে এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করে, কোথায় ছিলে? মায়েরা ভিজু চোখে তাকায় ইরফানের দিকে, ঢোক গিলে নেয়। লোকটা গ্রামে চলে এসেছে কখন? মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে চায়, তার আগেই ইরফান মায়েরার গাল চেপে ধরে। দাঁতে দাঁত চেপে শক্ত কণ্ঠে বলে, আসতে নিষেধ করেছিলাম না? স্পিক আপ। পাশ থেকে ছেলেটা এগিয়ে এসে মায়েরার হাত টেনে ইরফানের সামনে থেকে সরিয়ে আনতে চায়। ইরফানের দিকে চেয়ে বলে, কে ভাই আপনি? মায়েরার সাথে এমন করছেন কেন? ইরফান জ্বলন্ত চোখে মায়েরার ধরে রাখা ছেলেটার হাতের দিকে চেয়ে আছে। মায়েরার গাল ছেড়ে ডান হাতে ছেলেটার গলা চেপে চিৎকার করে বলে, ওর হাত ছাড় বাস্টার্ড। ছেলেটা ছাড়ে না। কে রে এই লোক, অসভ্যের মতো আচরণ করছে? সে মায়েরার মিমকে এগিয়ে দিচ্ছিল, যাতে কোনো বাজে ছেলে তাদের সাথে খারাপ কিছু করতে না পারে। ইরফানকে দেখে ভালো ঠেকলো না, এর জন্যই মায়েরাকে প্রোটেক্ট করার ট্রাই করছে। যদিও মায়েরা হাত ছাড়ানোর চেষ্টা করছে, ইরফান ডান হাতে সব শক্তি প্রয়োগ করে ছেলেটার গলা চেপে ধরে। ছেলেটার চোখ বড় বড় হয়ে যায়। ইরফান বাঁ হাতে মায়েরার পেট জড়িয়ে টান মেরে
তার বাঁ পাশে দাঁড় করিয়ে দেয়। ছেলেটা মায়রার হাত ছাড়েনি এখনও। ইরফানের মাথায় আগুন চড়ল যেন। গলা ছেড়ে চোখের পলকে ছেলেটার বাঁ হাত মায়রার হাত থেকে টান মেরে ছাড়িয়ে ছেলেটাকে ল্যাং মেরে ফেলে দেয়। কিছু বোঝে ওঠার আগেই ছেলেটি যে হাতে মায়রার হাত ধরেছিল সেই হাত ঘুরিয়ে শক্তি খাটিয়ে উল্টো দিকে চাড়া দেয়। ছেলেটা চিৎকার করে ওঠে। মিম ভয়ে ঢোক গিলছে। মায়রা নিজেও ভয় পেয়ে যায়। ইরফানের পেট জড়িয়ে বলে, ওনাকে ছাড়ুন প্লিজ, হাত ভেঙে যাবে তো। ইরফান ছেলেটার হাত ছেড়ে মায়রার গাল শক্ত হাতে চেপে শক্ত গলায়, ওই ছেলেটার জন্য চিন্তা করছো কেন তুমি? মায়রা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। কী বলছে এই লোক? চোখ ঘুরিয়ে ছেলেটার দিকে তাকালে দেখলো ছেলেটি মাটিতে শুয়ে কাতরাচ্ছে। মিম একবার ইরফানকে দেখছে আর একবার মায়রাকে, তো একবার মাটিতে পড়ে কাতরানো ছেলেটার দিকে। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। মায়রা ছেলেটার দিকে এগিয়ে গিয়ে বলতে নেয়, ভাইয়া। তার আগেই পিছন থেকে ইরফান মায়রার পেট জড়িয়ে মায়রাকে কোলে তুলে নেয়।